ও ভিলেন, হ্যালো ভিলেন, আরো জোরে মারুন, আমার দিকে ঘুরিয়ে মারুন, আমি ভালো মতো দেখতে পাচ্ছি না, এদিকটা ঘুরিয়ে মারুন। তের এমন আকস্মিক কথায় চমকে ওঠার মতো উঠা হাত থেমে যায় জাঙ্কুকের। তের দিকে তাকাতে কপাল কুঁচকে আসে ওর। মাঝ রাস্তায় ভয়ানক মারপিটের মধ্যে মেয়েটি ওকে বলছে আরো ভালো করে মারতে। মেয়েটার কি জানের ভয় নেই নাকি? এখন যদি এদের সাথে এই মেয়েকেও জাঙ্কুক মেরে দেয় তাহলে কি করবে এই পাগল মেয়ে? তীক্ষ্ণ দৃষ্টিতে এক পলক দেখে জাঙ্কুক আবারও হাত চালায় মারামারিতে, কিন্তু তে আবারও এক উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, এই যে ভিলেন মশাই, আমি তো ঠিকভাবে দেখতেই পাচ্ছি না, আমার দিকে ফিরে মারুন না। যদি আমি ঠিকভাবে দেখতেই না পারি তাহলে আপনার তো কষ্টের মারপিট তো সব বৃথা চলে যাবে। এই যে ভিলেন, ও ভিলেন! চট করে রাস্তায় পড়ে থাকা হাতের ছুরি তুলে নিয়ে গেল তের দিকে। মুহূর্তের মাঝে তের গলায় ছুরিটা চেপে ধরে রাগে দাঁতে দাঁত চেপে বলল, গলার ডান পাশে ভেতরের চিকন রগটা যদি এখন কেটে দিই তাহলে ওদের মতো তুইও রাস্তায় পড়ে আনন্দের সাথে মারামারি দেখতে পারবি মরতে মরতে। মরার শখ যদি থাকে অন্য কোথাও গিয়ে মর, তুই আবারও যদি আমার সামনে পড়েছিস তোকে আমি সেখানে মেরে মাটি চাপা দিয়ে দেবো। তাই এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে তো শুধু মারপিট দেখতে এসেছিল এখানে। ছোট থেকে এসব মারপিট তার খুব পছন্দের একটা অধ্যায়। এখানে মারপিট দেখে তার সেম আনন্দই হচ্ছিল বলে সে লোকটাকে বলেছিল ভালো করে মারতে। তার মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনার মাঝে কিছুটা সাহস জুগিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, এমন করছেন কেন ভিলেন সাহেব? আমি তো আপনার একটু মারপিটই দেখতে এসেছিলাম। ছোট একটা বিষয়ের জন্য আপনি আমাকে মারতে চাইবেন? প্রশ্ন করা আমার পছন্দ না, আর না আমার কাজে ইন্টারফেয়ার করা পছন্দ। নেক্সট টাইম সেম কাজটা করলে বা আমার সামনে আসলে সোজা উপরে পাঠিয়ে দিব। জাঙ্কুকের কথার পিষ্টে চট করে তে বলে বসলো, আর আপনি আসলে তাহলে তো কি মারবো? তুই মরবি, এবার যেই সামনে আসুক না কেন। কথা বলেই জাঙ্কুক থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে নিজের গ্যাংয়ের কাছে চলে যায়। তে গাড়ির ডেকি থেকে নিচে পড়ে হাতে 2-3 জায়গায় সামান্য ব্যথা পেল। নিচে পড়া অসহায় দৃষ্টিতে জাঙ্কুকের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে আবারও চিৎকার করে বলে ওঠে, অসভ্য গুন্ডা একটা! জাঙ্কুক হচ্ছে বড়লোক বাবার একমাত্র ছেলে। জাঙ্কুকের বাবা RM, মা সেউজেন। জাঙ্কুক পড়াশোনা শেষ করে বাবার অফিসে ঢুকবে না বলে রাজনীতি করে বেড়ায়। এ নিয়ে অবশ্য RM-এর কোনো সমস্যা নেই, ছেলে যা ভালো লাগে তাই ঠিক ওনার জন্য। কিন্তু ভি রূপে গুণে বেশ পটু। বাবা মা বলতে মা নেই, ছোটবেলায় মারা যায়। তের বাবা আর বিয়ে করেনি নিজের মেয়ের জন্য। তে এত বছর বাবার সাথেই থাকতো, কিন্তু গত 2 মাস ধরে ঢাকায় আছে বাসা ভাড়া নিয়ে। সাথে অবশ্য রুমমেটও আছে। তের বাবা মিস্টার জেহব, ওনাকে চাকরির জন্য সিলেট ট্রান্সফার করা হয়েছে বলে তেকে বাধ্য হয়েই রেখে যেতে হয়েছে পড়াশোনার জন্য। কিন্তু উনিও মেয়েকে একা রাখতে চায় না বলে যথাসম্ভব দ্রুত আবার ট্রান্সফার নিয়ে চলে আসবে ঢাকায় মেয়ের কাছে। নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে তে। আজ তার মনটা বড্ড বেশি খারাপ। তার বাবার সাথে আর সারাটা দিন কথা বলতে পারেনি তাই। যবে থেকে থেকে ঢাকা একা রেখে গেছে তখন থেকেই মিস্টার জেহব যখন পরপর কল করে খোঁজ খবর নেন মেয়ে। হঠাৎ কিছু একটা ভেবে ব্যালকনি ছেড়ে বেরিয়ে যায় তে 3 নম্বর ফ্ল্যাটের উদ্দেশ্যে। সম্পূর্ণ বিল্ডিংটা 7 ফ্লোরের। তে 4 নম্বর ফ্ল্যাটে থাকে, আর 3 নম্বর ফ্ল্যাটে থাকে এই সম্পূর্ণ বিল্ডিং এর মালিক প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়ার সাথে তের অনেক সখ্যতা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে গত 2 মাসে, যার কারণে তের রোজ প্রিয়াঙ্কা চোপড়ার সাথে দেখা করতে যায়। আর একদিন তে না গেলে প্রিয়াঙ্কা চোপড়া নিজে চলে আসেন তের ফ্ল্যাটে। প্রিয়াঙ্কা এক ছেলে এক মেয়ে আর স্বামী নিয়ে তার পরিবার। ছেলে মেয়ে দুজনেই বিদেশে পড়াশোনা করেন, আর প্রিয়াঙ্কার স্বামী সারাদিন অফিসে কাটায়, তাই তিনি তেকে নিজের মেয়ের মতোই আদর করে। তে কলিং বেল বাজাতেই প্রিয়াঙ্কা এসে দরজা খুলে দেয়। হাসি মুখে দরজার সামনে তেকে দাঁড়িয়ে থাকতে দেখে ওনার ঠোঁটে হাসিটা বজায় রেখে তে হাত ধরে ভিতরে ঢুকে পুনরায় দরজা দিতে দিতে বলল, কি রে, আজ আসতে দেরি করলি কেন? তুই জানিস আমি তোর জন্য কখন থেকে ওয়েট করছিলাম। আজ আমার এত কাজ আর তোকে আজকে লেট করে আসতে হলো। তোমার আবার কিসের কাজ এত? বাসায় এত আয়োজন কিসের আন্টি? তোকে তো বলাই হয়নি আজকে আমার ছেলে সুগা বাহির থেকে ফিরেছে দেশে, তাই ওর জন্য আমরা রাতে ছোট একটা পার্টির আয়োজন করছি, ওয়েলকাম পার্টি। আমাদের সব আত্মীয় স্বজনরা আসবে। আসুন, তুই আর জিমি রেডি হয়ে চটপট চলে আয়। তে নিজের মন খারাপ ভুলে গিয়ে হাসি মুখে প্রিয়াঙ্কার কথার উত্তরে বলল, আচ্ছা। জিমিন তের রুমমেট প্লাস বান্ধবী। নীল রঙে রাঙিয়েছে তে নিজেকে। নীল রংটা যেন আজ তের একটু বেশি আপন করে নিয়েছে। শাড়ির সাথে মিল দেখে নীল চুড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে গাঢ় পিঙ্ক লিপস্টিক, কপালে কালো টিপ, লম্বা কালো চুলগুলো কমর পর্যন্ত ছেড়ে নিজের শ্বাস শেষ করলো। সব মিলে অসম্ভব সুন্দর লাগলো তেকে। জিমিনও নীল রঙের একটা শাড়ি পরেছে তের সাথে মিল দেখে, তাকেও সুন্দর লাগছে খুব।
রেডি হয়ে জিমিনকে নিয়ে তে নিজের ফ্ল্যাটের তালা দিয়ে লিফটের সামনে এসে দাঁড়ালো। উদ্দেশ্য 3 তলায় যাবে। সবাই ছাদে আছে, তবে ওরা আগে প্রিয়াঙ্কার সাথে দেখা করে তারপর যাবে ছাদে। প্রিং শব্দে লিফটের দরজা খুলতে দুজন শাড়ি পরিহিত নারী দেখতে পায়, সুগা আর জাংকুক। সুগার মামাতো ভাই জাংকুক। তারা ছাদ থেকে নিচে যাচ্ছিল সুগার রুমের দিকে। লিফটে শুধু তারা দুজনেই ছিল। হঠাৎ লিফটের দরজা খুলে যাওয়ায় দুজনেই চমকে সামনে তাকায়। সুগা স্বাভাবিকভাবে তাকিয়ে থাকলেও জাংকুকের কপাল কুঁচকে এলো তেকে দেখে। এ তো সে মেয়েটা যাকে সে কিছুদিন আগেও রাস্তায় মারপিট করার সময় দেখা হয়েছিল। তখন মেয়েটিকে জাংকুক ভালো করে লক্ষ্য করেনি রাগের বশে, আর মেয়েটির মুখে মাস্কও পরা ছিল। জাংকুক কথাগুলো ভাবতেই কপাল কুঁচকে কৌতূহল চোখে তাকায় তের মাথা থেকে পা অব্দি। নীল শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে মেয়েটাকে। সুগাও চোখের সামনে হুট করে তে আর জিমিনকে এক পলক দেখে সামনের দিকে তাকায়। লিফট থেকে 3য় ফ্লোরে তে আর জিমিন নেমে যেতে পেছন পেছন সুগা আর জাংকুকও নেমে যায়। তে নিজের মতো করে জিমিনের সাথে কথা বলতে বলতে প্রিয়াঙ্কার বাসার কলিং বেল বাজায়। প্রিয়াঙ্কা কাউকে কিছু বলতে না দিয়ে তেকে এক হাতে জড়িয়ে ধরা অবস্থায় ভেতরে নিয়ে যায়। পেছন থেকে সুগা আর জাংকুক অনেক কৌতূহলী চোখে তাকিয়ে থাকে সে যাওয়ার দিকে। সুগা আর জাংকুক কৌতূহলী চোখে ওদের দেখতে দেখতে ফ্ল্যাটের ভিতরে ঢুকে যায়। দুজনেই ক্লান্তিতে গায়ে লিয়ে দিয়ে বসে পড়লো সোফায়। কিছুক্ষণ সোফায় বসতে হঠাৎ করে ফোন বেজে ওঠে সুগার। সে ফোনটি হাতে নিয়ে জাংকুককে বলে চলে যায় নিজের রুমের দিকে। সুগা চলে যাওয়ার সাথে সাথে সোফায় 2 হাত পা ছিটিয়ে শুয়ে পড়লো বিন্দাস ভাবে। বিগত কয়েকদিন রাজনীতি নিয়ে সমস্যা হওয়ার কারণে জাংকুক রাতে ঠিকঠাক ভাবে ঘুমাতে পারেনি। প্রিয়াঙ্কা তে আর জিমিনকে নিয়ে বাকি সার্ভেন্টদের ছাদে পাঠিয়ে তারাও ছাদের উদ্দেশ্যে ড্রয়িং রুমে আসতেই, হ্যাঁ রে তে, আমি তো সুগার জন্য হালুয়া বানাতে ভুলে গেছি, এখন কি হবে? আমি আমার ছেলে সবচেয়ে বেশি পছন্দের খাবারটা আজ খাওয়াবো না, তা কি করে হয় বল? এখন আমাকে গেস্টের সাথে ছাদে থাকতে হবে, আমার ছেলের জন্য হালুয়া বানাতে হবে, আমি একসাথে 2 জায়গায় থাকবো কি করে রে? প্রিয়াঙ্কার হঠাৎ উত্তেজিত হওয়ার কথা মুহূর্তেই তে আর জিমিন দুজনে বড্ড বেশি চিন্তায় পড়ে যায়। একসাথে 2 জায়গায় থাকাটা সম্ভব না। সে চিন্তায় পরস্পর একে অপরের দিকে চুপচাপ তাকিয়ে থেকে কিছু একটা ভেবে নিয়ে তে কিছু বলবে তার আগেই জিমিন বলে ওঠে, আন্টি একটা কাজ করলে কেমন হয়? তে তো ভালো হালুয়া বানাতে পারে, সো আজকের জন্য না হয় সুগা ভাইয়ের জন্য আপনি মনে করে তের বানানো হালুয়াটাই খেলো। জিমিনের উদ্দেশ্যমূলক কথা সম্মতি জানায় প্রিয়াঙ্কা, কারণ এছাড়া অন্য কোনো পথ খোলা নেই ওনার কাছে। তাই তিনি তেকে সবকিছু বুঝিয়ে দিয়ে তাড়াহুড়া করে জিমিনকে নিয়ে চলে যায় ছাদের উদ্দেশ্যে। তে শাড়ির আঁচলটা কোমরে গুজে দিয়ে দক্ষতার সাথে কাজে লেগে গেল হালুয়া বানাতে। ঘড়িতে 4:14 বাজতে দেখে আর দেরি না করে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে যায় জাংকুকের কাছে। জাংকুককে সোফায় শুয়ে থাকতে দেখে ওর পাশে দাঁড়িয়ে তাড়া দিয়ে বলল, জাংকুক চল, আমাদের এমনি অনেক দেরি হয়ে গেছে। সুগার কথা জাংকুকের কোনো হেলদোল না দেখে কপাল কুঁচকে তাকায় জাংকুকের দিকে। ভালো করে তাকাতেই দেখলো জাংকুকের ঘুমন্ত ফেসটা। জাংকুক সচরাচর এমন ভাবে ঘুমায় না, হয়তো অনেক ক্লান্ত তাই ঘুমিয়ে পড়েছে। সুগার জাংকুককে না দেখে সে একাই চলে যায় ছাদের উদ্দেশ্যে। জাংকুক ঘুমের মধ্যে বারবার নড়ে চড়ে উঠছে, একবার মাথা এদিকে তো পরের বার অন্যদিকে। তারপরও কিছুতেই ঝনঝন শব্দটা কমছে না, বরং ধীরে ধীরে আরো প্রহর হয়েছে ঝনঝন শব্দটা। সামনের কোনো কিছু দেখতে না পেয়ে জাংকুক শব্দের উৎস খুঁজতে কিচেনের দিকে তাকায়। চোখে পড়লো নীল শাড়ি পরা পরিহিত একটা মেয়েকে। পাকা গিন্নিদের মতো করে কোমরে শাড়ির আঁচলটা গুজে কাজ করছে। মাথায় লম্বা চুলগুলো পিঠে বেয়ে কোমরের নিচে গিয়ে থেকেছে। জাংকুক ভ্রু কুঁচকে চোখ উঠিয়ে মেয়েটির হাতের দিকে তাকাতেই চোখে পড়লো হাতে একগুচ্ছ নীল কাচের চুড়ি। সেই চুড়ি থেকে ঝনঝন শব্দ হচ্ছিল এতক্ষণ যাবত, যার কারণে সে ঘুমাতে পারছিল না। জাংকুক কি করবে না বুঝতে পেয়ে উচ্চ স্বরে তেকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই মেয়ে, শব্দ করা বন্ধ করো, যা পড়ে কাজ করতে পারো না তা পড়তে যাও কেন? হঠাৎ করে পিছন থেকে কারো চিৎকারের শব্দ পেয়ে ভয়ে চমকে পেছন ফিরে তাকাইতে পিছন ঘুরে তাকাতেই চোখে পড়লো জাংকুকের রাগের ঘুম জড়ানো মুখটা। জাংকুককে দেখে চট করেই চিনতে পেরে মুহূর্তে আরো ভয় পেয়ে কুকড়ে যায় তে। জাংকুক থেকে নিজের দিকে ঘুরতে দেখে মুহূর্তে শান্ত হয়ে যায়। নিজের একটা ভ্রু উঁচু করে টান টান ভাব করে তের উপর থেকে নিচ পর্যন্ত আবারও ভালো করে চোখ বোলায়। তেকে রান্নাঘরে গিন্নির বেশে দেখে সে নিজেকে বিড়বিড় করে বলল, এক্সট্রা পেইন কিলার। কথাটা বলেই জাংকুক উঠে দাঁড়ালো তে কি করছে সেটা দেখার জন্য। তেকে হালুয়া বানাতে দেখে কপাল কুঁচকে জাংকুক বলে, হালুয়া সুগার খুব পছন্দের একটা ডিশ। কি ব্যাপার, সুগার জন্য তুমি খাবার কেন বানাচ্ছ? ফুপি না বানিয়ে? তোমাকে কি ফুপি সুগার বউ বানাবে বলে ঠিক করেছে নাকি? ছি, আমি সুগা ভাইয়ের বউ হতে যাবো কেন? ওনাকে শুধু আমি আমার ভাইয়া ভাবি। তাছাড়া প্রিয়াঙ্কা আন্টি ব্যস্ত, তাই আমাকে পাঠিয়েছে সুগা ভাইয়ের জন্য হালুয়া বানাতে, অন্য কিছু নয়।
এখন এসব রেখে আমাকে এক মগ কফি বানিয়ে দাও, এক্সট্রা পেন কিলার। মাথাটা প্রচুর ব্যথা করছে ঘুম পড়ন না হওয়ার কারণে। জাঙ্কুকের মুখে নিজেকে এক্সট্রা পেন কিলার নাম ডাকতে শুনে এর কপাল কুঁচকে কৌতূহল হয়ে প্রশ্নসিদ্ধ কণ্ঠে বলল, এক্সট্রা পেন কিলার মানে? মানে হলো তুমি একটা মাথা ব্যথা, যখনই তোমার সাথে আমার দেখা হয় তুমি আমার জন্য সবসময় একটা প্যারা নিয়ে আসো, সেটা আমার কাছে ব্যথাজনক মনে হয়। যেখানে তুমি সেখানে এক্সট্রা প্যারা থাকবে, তাই তোমার নাম দিয়েছি এক্সট্রা পেন কিলার। কেন পছন্দ হয়নি? এর থেকে ভালো নাম এই মুহূর্তে আমার মাথায় আসছে না তোমার জন্য। সো এখন কথা না বলে দ্রুত আমার জন্য কফি বানাও। জাঙ্কুককে স্বাভাবিক আচরণ করতে দেখে তে স্বাভাবিক হয়ে ওঠে। জাঙ্কুকের সাথে কোনোরূপ তর্ক না করে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে চুপচাপ জাঙ্কুকের জন্য কফি বানায়। জাঙ্কুকের জন্য কফি বানাতে গিয়ে আবারও তের চুড়িগুলো ঝনঝন শব্দ করে ওঠে। চুড়ির শব্দ কানে আসতে আবারও চোখ তুলে তাকায় তের হাতের দিকে জাঙ্কুক। তের চুরির শব্দগুলো মুহূর্তেই জাঙ্কুকের দৃষ্টি পরিবর্তন করে। সে এক দৃষ্টিতে তের হাতের দিকে তাকিয়ে থাকতেই একটা সময় তে হাত বাড়িয়ে জাঙ্কুকের কফির মগটা এগিয়ে দেয় আস্তে করে। তে কফির মগটা এগিয়ে নিতেই সে চমকে উঠে দ্রুত দৃষ্টি সংযম করে কফির মগটা নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। কফি কেমন হয়েছে সেটা থেকে না বলে কফিটা খেতে খেতে চলে যায় সে। কিন্তু খানিকটা পথ এগোতেই কি মনে করে হঠাৎ থেমে যায় জাঙ্কুকের পা। পেছন থেকে ফিরে আবারও তের সামনে গিয়ে দাঁড়ায়। কোনো কিছু না বলে কফির মগটা পাশে রেখে হঠাৎ তের হাত দুটো টেনে চুড়িগুলো সব খুলে নেয় একে একে। তে জাঙ্কুকের এমন কাণ্ডে মুহূর্তেই ভ্যাবাচাকা খেয়ে যায়। এই কি করছেন আপনি? আমার হাতে চুড়ি খুলে নিয়ে যাচ্ছেন কেন? জাঙ্কুক তের কথায় কোনো রূপ উত্তর না দিয়ে তের সবগুলো চুড়ি খুলে নিজের পকেটে ঢুকিয়ে রাখে। কফির মগটা পুনরায় হাতে নিতে নিতে বলল, এই চুড়িগুলো আমাকে খুব ডিস্টার্ব করছিল এতক্ষণ, সেজন্য এগুলো নিয়ে গেলাম। সেম ডিস্টার্বটা যেন অন্য কেউ করতে না পারে তাই। জাঙ্কুককে চলে যেতে দেখে তে বিরক্তি নিয়ে মিনমিন করে বলে, খারাপ লোক একটা। তের মিনমিন করা কথাটাও শুনতে পায় জাঙ্কুক। আমি খারাপই ঠিক আছি পেনকিলার, ভালোটা হওয়ার দরকার নেই। যা আমাকে ডিস্টার্ব করে তা আমি উঠিয়ে বাসায় নিয়ে রেখে দেব, ঠিক তোমার চুরির মতো। ঝকঝমক ভাবে সুগার ওয়েলকাম পার্টির পর্বটা শেষ হয়। প্রিয়াঙ্কা চোপড়া সবাইকে বিদায় দিয়ে প্রস্থান করে নিজ বাসস্থানে চলে যায়। আর জাঙ্কুক নিজের বাবা মাকে বাসায় যাওয়ার জন্য ছাড়তে নিচে গেছে। তে ছাদের উপর সার্ভেন্টদের সবকিছু বুঝিয়ে দিয়ে সাথে বাকিটা গুছিয়ে রেখে প্রিয়াঙ্কা শেখকে বলে নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে বের হয়ে যায়। লিফটের সামনে দাঁড়িয়ে লিফটের বাটন চেপে অপেক্ষা করতে থাকে লিফট আসার। খানিকটা সময় নিয়ে দাঁড়িয়ে থাকতেই বুঝতে পারে লিফট আসতে হয়তোবা দেরি হবে, তাই আর অপেক্ষা না করে সিঁড়ি বেয়ে নিজের ফ্ল্যাটে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। সিঁড়ি বেয়ে নিজের ফ্ল্যাটের সামনে সিঁড়িতে আসতে হঠাৎ লিফটের টং করে শব্দ হয়ে ওঠে। লিফট থেকে জাঙ্কুক নেমে আসে নিজের ফোন টিপতে টিপতে। জাঙ্কুক নিজের ফোন টিপতে টিপতে লিফট থেকে বের হয়ে সোজা তের ফ্ল্যাটের সামনে দাঁড়াতেই পাশ থেকে তে এসে দাঁড়ায় জাঙ্কুকের সাথে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে ফোন থেকে চোখ তুলে তাকায় জাঙ্কুক। চোখের সামনে তেকে দাঁড়িয়ে থাকতে দেখে নীরবে চারপাশে চোখ বোলায়। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে জাঙ্কুক আবারও নিজের দৃষ্টি স্থির করে তের দিকে খানিকটা কপাল কুঁচকে তারপরে প্রশ্নসিদ্ধ কণ্ঠে বলল, কি ব্যাপার পেনকিলার, এত রাতে এখানে কি করছো বাসায় না গিয়ে? তে বুঝতে পারে যে জাঙ্কুক এখানে ভুলবশত চলে এসেছে। হয়তো তিনতলায় প্রিয়াঙ্কা চোপড়ার বাসায় যেতে গিয়ে তার ফ্ল্যাটের দরজায় এসে উপস্থিত। তে ব্যাপারটা বুঝতে পেরে পাল্টা জবাবে বলল, আমি আমার বাসার সামনে আছি জনাব, বরং আপনি ভুল দরজায় ঠকঠক করছেন। ভালো করে চারপাশে তাকিয়ে দেখলে বুঝতে পারবেন কে কার দরজায় দাঁড়িয়ে আছে। জাঙ্কুক চারপাশে চোখ বুলাতেই নিজেকে ভুল জায়গায় আবিষ্কার করতে খানিকটা বিরক্ত হয় জাঙ্কুক, কিন্তু তা প্রকাশ না করে তের সামনে নিজেকে স্বাভাবিক রেখে তের কথাটা ঘুরিয়ে তেকে উদ্দেশ্য করে বলে ওঠে, যাও আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসো এক্ষুনি। জাঙ্কুকের খাপ খাওয়া কথা শুনে আকাশ থেকে পড়ল তে। অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। এত রাতে এই ছেলেটা অজানা একটা মেয়ের ফ্ল্যাটের সামনে এসে তার থেকে কফি চাচ্ছে। ভাবতেই বিষয়টি গাঁজাখোর টাইপের কিছু মনে হচ্ছে তের কাছে। ছেলেটা কি পার্টি করে পাগল হয়ে গেছে? পারবো না আমি আপনার জন্য কফি বানাতে, আর এত রাতে কেউ কফি চায় নাকি? আমি চাই। কেন, কোনো সমস্যা? এবার যাও নিয়ে আসো কফি। বললাম তো পারবো না আমি। জানতো আপনি আপনি ওই দিন আমার সাথে রাস্তায় বাজে ব্যবহার করেছেন, এখন এসেছেন কফি চাইতে? আমি কিছু ভুলিনি, সব মনে আছে। তের কথায় জাঙ্কুক মুহূর্তেই ফেটে পড়েছে রাগে। নিজের একটা কন্ট্রোল করতে না পেরে তেরে আসে তের দিকে। তে জাঙ্কুককে রাগে তেরে আসতে দেখে 2 কদম পিছিয়ে যায়, সাথে সাথে মাথা নিচু করে। জাঙ্কুক থেকে ভয় পেতে দেখে মুহূর্তেই জায়গায় দাঁড়িয়ে পড়ে। রাগে রিং রিং করতে করতে বলে, এখন তুমি তোমার বাসায় আছো বলে তাই আমার কথা শুনবে না, এটাই তো? আর যদি এখন আমি তোমাকে তোমার বাসা সহ উঠিয়ে নিয়ে যাই সবার সামনে দিয়ে, তখন কেমন হবে? জাঙ্কুকের কথা শুনে মুহূর্তেই তে সিটিয়ে ভয়ে পড়ে। বেশি কথা না বলে আমার জন্য কফি নিয়ে আসো চুপচাপ, কারণ একটা বাজে কথা বললেই 4 তলা থেকে সোজা নিচে ফেলে দেবো তোমাকে। তে বুঝতে পারে জাঙ্কুকের সাথে অযথা কথা বলে কোনো লাভ নেই।
কারণ সে কখনোই কারো কথা শুনবে বলে মনে হচ্ছে না। তাই তে আর কোনোরূপ বাক্য না টেনে মনে মনে গজগজ করতে করতে ফ্ল্যাটের চাবি দিয়ে দরজা খুলে সোজা কিচেন রুমে যায়। উদ্দেশ্য জাঙ্কুকের জন্য কফি বানাবে। জাঙ্কুকের জন্য কফি বানিয়ে সোজা আবারও জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। হাত বাড়িয়ে দেয় তের থেকে কফির মগটা নিতে। সেটাতে এক চুমুক দিয়ে পরে তের দিকে এক পলক দেখে নিয়ে আবারও কোনো কিছু না বলে ধূপধাপ পা ফেলে গম্ভীর মুখে চলে যেতে থাকে প্রিয়াঙ্কার বাসার উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে। আর তে কিছুক্ষণ চুপচাপ জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রাগে ঠাস করে ফ্ল্যাটের দরজাটা বন্ধ করে দেয়। ভার্সিটি ক্যাম্পাসের বিল্ডিং এ নিচে দাঁড়িয়ে আছে তে, জিমিন আর বোগাম। বোগাম হচ্ছে তাদের ক্লাসমেট। সহপাঠী হিসেবে সেম বয়স হওয়ার কারণে বোগামের সাথে তাদের তিনজনের ভাব বিনিময় একটু বেশি। তারা তিনজন মিলে নিজেদের কথার ঝুড়ি নিয়ে বসেছে। কথায় কথায় তে হঠাৎ করে নিজের হাতে থাকা বইটি দিয়ে বোগামের মাথায় বাড়ি মারে জোরে। বাড়ি খেয়ে সাথে সাথে প্রতিবাদ জানাতে বোগামতের হাত থেকে বইটা কেড়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। দুজনে টানাটানি করার পক্ষপাতিত্ব হয় জিমিন। তিনজন মহলের এই টান ঝটকা হঠাৎ থেমে যায় গাড়ির এক উচ্চ হর্ন বেজে ওঠার কারণে। গাড়িতে দেখেই বোগাম সাথে সাথে বইটি থেকে হাত সরিয়ে সোজাসুজি হয়ে দাঁড়িয়ে পাশে থাকা তে জিমিনের উদ্দেশ্যে করে ফিসফিস সুরে বলল, দোস্ত ঠিকঠাক হয়ে দাঁড়া, ভার্সিটির ভিআইপি এসেছে। তে আর জিমিন যেহেতু নতুন ভর্তি হয়েছে তাই ভার্সিটির ভিআইপির সাথে পূর্ব পরিচিত নয় তারা, কিন্তু বোগাম আগে থেকেই চিনে, হয়তো ছেলে বলে কোথাও দেখেছে। সবাই চুপচাপ হয়ে দাঁড়াতে পাশ থেকে খানিকটা দ্রুততার সঙ্গে আসে ভার্সিটির প্রিন্সিপালের সাথে শিক্ষকরাও রয়েছে সবাই ভার্সিটি। শিক্ষক মণ্ডলীদের উত্তেজিত হতে দেখে সবাই বুঝতে পারে ভিআইপি মণ্ডলীগণ ভার্সিটির না জানিয়ে হঠাৎ করেই চলে এসেছে। প্রিন্সিপাল এগিয়ে যেতে দুজন লোক এসে গাড়ির দরজা খুলে দেয় এবং গাড়ি থেকে গম্ভীর মুখে নামে জিয়ন জাংকুক। আর অন্য পাশে দরজা খুলে বের হয় জিয়ন জাংকুকের বাবা RM। বাবাকে নিয়ে ভার্সিটির ভিআইপি রুমে যেতে যেতে এক পলক দেখে নেয় তেকে, এর সাথে দাঁড়িয়ে থাকা বোগামকেও। জাংকুকের চোখে লাল দৃষ্টি সবার আগোচরে থাকলেও তের চোখে ধরা পড়ে। খানিকক্ষণ সময় বাদে হঠাৎ প্রিন্সিপাল সহ বেশ কিছু শিক্ষক মিলে RM ও জাংকুককে নিয়ে তেদের ক্লাসে ঢোকে। জাংকুক চুপচাপ বাবার পাশে দাঁড়িয়ে থাকলেও RM একে একে ক্লাসের সবার সাথে নিজের পরিচয় পর্বটা শেষ করেছেন। RM নিজের বাক্য শেষ করে প্রস্থান করতে সে সাথে শিক্ষকরাও চলে যায় RM এর পিছে পিছে অফিসের দিকে। পিছনে থেকে যায় শুধু জাংকুক আর ক্লাস টিচার। জাংকুক এক পলক সবাইকে দেখে নিয়ে হালকা কেসে উঠে ক্লাসের সবার সামনে দাঁড়িয়ে পড়ে স্ট্রং ভাবে, পকেটে 2 হাত গজিয়ে। পরিচিত হয়ে আত্মীয়তা বাড়াতে চাই না, আমি আর আপনারা কেউ কারো থেকে দূরের কেউ নয়, সো নতুন করে পরিচিত হওয়ার প্রয়োজন নেই। সবার সাথে আমিও এখান থেকে চলে যেতে পারতাম, কিছু কারণবশত আপনাদের সাথে কথা বলতে রয়ে গেলাম। কথা নয়, কিছু রুলস বেঁধে দেওয়ার জন্য রয়ে গেলাম। জাংকুকের কথায় সবাই কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। এই ভার্সিটির ছেলেমেয়েরা উভয় পৃথক পৃথক ভাবে বসবে, একে অপরের সাথে বসবে না। ছেলে ছেলেদের সাথে বসবে আর মেয়েরা মেয়েদের সাথে বসবে। যদি কাউকে দেখা যায় ছেলেদের সাথে একসাথে বসেছে তাহলে তাদের ভার্সিটি থেকে টিসি দিয়ে বহিষ্কার করা হবে। কথাগুলো বলতে বলতেই জাংকুক হাঁটতে হাঁটতে তের সামনে এসে দাঁড়ায়। তে 2 বেঞ্চ পরেই বসেছে। ওদের বেঞ্চে প্রথমে বোগাম, তারপর তে বসেছে। এর পরের বেঞ্চে জিমিন এবং রোজ বসেছে। জাংকুক সূক্ষ্ম চোখে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে নেয় বোগামকে। তারপর খানিকটা চাপা সুরে বলল, নাম কি? জাংকুকের চাপা সুরের কথায় খানিকটা দমে যায় সে। জাংকুকের কথার উত্তরে আমতামতা করে বলল, জি স্যার, বোগাম। বোগামকে ভয় পেতে দেখে জাংকুক রেগে এবার তের দিকে তাকায় লাল চোখে। তে জাংকুকের রাগটার কারণটা না বুঝলেও এতটা বুঝতে পারে যে জাংকুক কোনো কারণে রেগে আছে তের প্রতি। তের পাশে বোগামকে বসতে দেখে জাংকুক মূলত রেগে যায় এবং এই রুলস তৈরি করে সবার জন্য। জাংকুক তের দিকে রাগে কটমট করে তাকিয়ে থেকে বোগামের উদ্দেশ্যে বলল, দিনের বেলা তারা দেখতে না চাইলে দ্রুত নিজের সিট চেঞ্জ করো। বাবাকে রেখেই বের হয়ে যায় সে নিজ গন্তব্যে, কারণ মনটা আজ অকারণে অস্থির হলো পেনকিলারের জন্য। জাংকুক জানে তারপরে তাকে কি করতে হবে তার পেনকিলারের সাথে। কথা ভেবেই বাঁকা হেসে চলে যায় নিজ গাড়ি নিয়ে ভার্সিটি থেকে সোজা। হয়তো তার মাথায় অন্য কিছু চলছে। নিজের রুমে হাত পা ছড়িয়ে ছিটিয়ে টান টান ভাব হয়ে বিছানায় শুয়ে আছে জিমিন। তার পাশে গুটিসুটি মেরে শুয়ে আছে তে। এই মধ্যরাতে দুজনের এই বেঘরোয়া ঘুমের মধ্যে হঠাৎ তের লাগামহীন ফোনটি বেজে উঠে উচ্চ স্বরে। ফোনের উচ্চ শব্দ কানে আসতেই তে আর জিমিন খানিকটা নড়ে চড়ে উঠে আবারও ঘুমিয়ে পড়ে। লাগামহীন ভাবে বারবার থেকে কল করেই যাচ্ছে। তে ঘুমের রেশ কাটাতে না পেরে প্রচন্ড বিরক্ত নিয়ে ঘুমের মধ্যে একটা হাত বাড়িয়ে ফোনে কানে তুলতেই ফোনের ওপাশ থেকে কেউ শক্ত গলায় বলে ওঠে, এতক্ষণ লাগে ফোন তুলতে ইডিয়েট। মুহূর্তেই ঘুম থেকে ধরফড়িয়ে ওঠে তে
এতক্ষণ ঘুমের রেশ কাটতে না পারলেও কিন্তু ব্যক্তিটির ধারালো কণ্ঠ শুনে মুহূর্তেই মেজাজ বিগড়ে যায় তের। একে তো এত রাতে ফোন করেছে, তার মধ্যে ঘুমটা নষ্ট করেছে, তার উপর আবার ওকেই শাসাচ্ছে। তে মনে মনে ব্যক্তিটিকে কয়েকটা গালি দিয়ে দ্বিগুণ রাগ দেখিয়ে বলল, আমি না আপনি ইডিয়েট। আর কে আপনি? এত রাতে একটা মেয়েকে কল করেছেন তাকে বকার জন্য? ঘরে কি মা বোন নেই? হ্যাঁ? তের এমন কথায় মুহূর্তেই ব্যক্তিটি দাঁতে দাঁত চেপে বলল, ঘরে মা বোন তো আছে কিন্তু ছাদে নেই, তাই আপাতত তুমি ছাদে আসলেই চলবে। ব্যক্তিটির এমন কথায় তে মুহূর্তে তেলে বেগুনে জ্বলে উঠে লাগামহীন গলায় বলল, এই কে রে তুই? তোকে তো। তে বাকি কথাগুলো শেষ করার আগে ফোনের ওপাশে ব্যক্তিটি রেগে ধমক সুরে বলল, জাস্ট শাট আপ ইডিয়েট। দ্রুত ছাদে আসো, আমি অপেক্ষা করছি। 10 মিনিটের মধ্যে যদি না আসো তো নিচে এসে রুম থেকে তোমাকে উঠিয়ে নিয়ে যাব, এই মধ্যরাতে, মনে রেখো। কথাটি বলে জাঙ্কুক ঠাস করে ফোন কেটে দেয়। তে বুঝতে পারে এমন বেয়ারিশ কথা কে বলেছে, কিন্তু তে এটা বুঝতে পারছে না যে জাঙ্কুক এত রাতে তেকে ছাদে কেন যেতে বলেছে। তের মাথায় এমন নানা সব চিন্তা ভাবনা ঘুরপাক খেতে খেতেই আবারও তের ফোনে হঠাৎ মেসেজের রিং শব্দ বেজে ওঠে। মেসেজ বক্সটিতে স্পষ্ট লেখা ছিল, চিন্তা ভাবনাটা করার জন্য সারা জীবন পাবেন পেনকিলার, তাই আপাতত এখন চিন্তা ভাবনা পিছনে ফেলে দ্রুত ছাদে আসো। আমার কিছু বলার আছে তোমাকে, তাই এই মুহূর্তে তুমি যদি না আসো আমি চলে আসবো তোমার রুমে। সেটা নিশ্চয়ই তোমার জন্য ভালো হবে না? তে মেসেজটি দেখে আবারও সত্যি সত্যি ভয় পেয়ে যায়। তে এই মুহূর্তে কি করবে কিছুই বুঝতে পারছে না। এত রাতে এসে যদি কোনো ড্রামা করে সবার সামনে, ও কি জবাব দিবে নিজের বাবাকে? তে প্রচন্ড ভয় আর দ্বিধাহীনতায় পাশ থেকে ওন্নাটা জড়িয়ে দিয়ে আস্তে করে উঠে পড়ে ছাদের উদ্দেশ্যে। তে হালকা হাতে ছাদের দরজাটি ধাক্কা দিতেই ধীর পায়ে প্রবেশ করে ছাদের উপরে। তের ভয়ার্ত দৃষ্টি স্থির হয় হঠাৎ করে ছাদের এক কোণা। তে সেদিকে লক্ষ্য করতেই চোখে পড়ল জাঙ্কুককে। জাঙ্কুক সামনের দিকে ঘুরে পকেটে হাত গুজিয়ে দাঁড়িয়ে আছে স্ট্রং হয়ে, হয়তো এক মনে কিছু একটা ভেবে চলেছে। তে ধীর পায়ে জাঙ্কুকের দিকে এগিয়ে যেতেই তাকে না দেখে সামনের দিকে তাকিয়ে বলে, স্বাভাবিক হওয়ার চেষ্টা করো পেনকিলার, কারণ আমি তোমার সর্বোচ্চ নিরাপদ স্থান হতে চাই। তাই তোমার ভয়কে জয় করে আমার পাশে এসে দাঁড়াও। ভয় নেই, আজ তোমাকে আমি কোনো রকম ভয় বা রাগ কোনোটাই দেখাবো না। সো নির্ভয়ে পাশে এসে দাঁড়াও। নিজের ভয়কে কিছুটা সংযম করে স্বাভাবিক কণ্ঠে জাঙ্কুকের উদ্দেশ্যে বলে ওঠে, আমাকে কেন ডেকেছেন এত রাতে? যদি কেউ এত রাতে আমাদের একসাথে ছাদে দেখে ফেলে, ভাবতে পারছেন কি হবে? লোক দেখানো ভয় আমি কখনো করি না তাইয়া, সো তাদের ভয় আমাকে কখনো দেখাবে না। বাকি রইল তোমার কি হবে সেটা আমি চিন্তা ভাবনা করেই রেখেছি। জাঙ্কুকের মুখে প্রথমবারের মতো নিজের নামটি শুনতে পেয়ে অবশেষে চুপ হয়ে যাতে জাঙ্কুক থেকে চুপ থাকতে দেখে সেও খানিকটা চুপ থেকে সামনের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি কিছু শুনতে নয়, শোনাতে চাই তোমাকে। তুমি কি শুনবে আমার কথাগুলো পেনকিলার? জাঙ্কুকের মিনতি সুরের কথায় মুহূর্তে নরম হয়ে আসে তে। জাঙ্কুকের পিছনে দাঁড়িয়ে থেকে মনে অজান্তে অনাকাঙ্ক্ষিক ভাবে আপনা আপনি বলে ওঠে, জাঙ্কুক ভরসা পেয়ে স্বাভাবিক কণ্ঠে সামনের দিকে তাকিয়ে বলে ওঠে, প্রেমটা আমি বুঝি না, তাই কখনো প্রেমের পাল্লায় পড়তে চাইনি। মেয়েদের সাথে তেমন একটা সখ্যতা আমার নেই। ভার্সিটিতে আমার হাতে গোনা কয়েকটি মেয়ে ফ্রেন্ড ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কখনো কথা বলা বা চলাফেরা হয়নি। সত্যি বলতে মেয়ে নিয়ে সবসময় একটা বাজে ধারণা ছিল আমার, কারণ আমার ঘনিষ্ঠ বন্ধুকে প্রেম বিরহে মরতে দেখেছি, কাছ থেকে ওকে কষ্ট পেয়ে তিলে তিলে নিঃস্ব হতে দেখেছি, নিজের হাতে কবরও দিয়েছি। এরপর থেকেই আমার আর মেয়েদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। কখনো আমার আশেপাশে মেয়েদের ভিড়তে দিইনি, এখন অব্দি সবই ঠিক ছিল। এক রাতে আমি আমার ফ্রেন্ডের হলুদ সন্ধ্যায় গিয়েছিলাম। অনেকটা জোরপূর্বক আমাকে যেতে সেখানে বাধ্য করা হয়েছিল। সবাই সবার মতো করে এনজয় করছিল। আমি সবাইকে রেখে ইউনোকে নিয়ে ছাদের এক কোনায় গিয়ে বসি একটানা স্মোকিং করছিলাম। ইউনো ওর গার্লফ্রেন্ডের সাথে একপাশে কথা বলছিল। আমি মনোযোগ সহকারে স্মোকিং করার মধ্য দিয়ে হঠাৎ করেই বেশ চুরির ঝনঝন শব্দ বারবার আমার কানে আসতে থাকে। প্রথমে আমার চোখে তেমন কাউকে না পড়লেও আমার চোখ ঘোরানোর সাথে সাথে চোখে পড়ে হলুদ শাড়ি পরিহিত একটা মেয়ে। প্রথম দেখাতে আমার চোখ আটকিয়েছিল সেই মেয়েটির উপর। পলকহীন চোখে মেয়েটির দিকে তাকিয়েছিলাম। আমি পলকহীন চোখে মেয়েটির দিকে তাকিয়ে থাকার মধ্যে দিয়ে হঠাৎ হলুদ শাড়ি পরা মেয়েটি হেলতে দুলতে আমার সামনে এসে দাঁড়ায়। আমি সামনে এসে দাঁড়াতেই আমার ধ্যান ভাঙে। আমি নিজের দৃষ্টি সংযম করে খানিকটা শক্ত গলায় মেয়েকে বলি, কি চাই? আমার প্রশ্নের সাথে সাথে মেয়েটি দুলতে দুলতে ঝিমতে ঝিমতে বলল, আপনাকে চাই। তখন মেয়েটির এমন কথা আমি বুঝতে পারি যে মেয়েটি ড্রিঙ্কস করেছে। তার ফলস্বরূপ আমি ঘৃণিত চোখে মেয়েটির দিকে তাকাই। আমি সেই ঘৃণিত চোখে মেয়েটির উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলাম। খুব সাধারণভাবে হলুদ একটা শাড়ি পরা ছিল মেয়েটির গায়ে, কপালে একটা কালো টিপ, দ্বিগুণ কালো লম্বা চুলগুলো কোমর অবধি ছেড়ে রাখা। আমি মেয়েটিকে দেখার মধ্য দিয়ে হঠাৎ করে মেয়েটি এক অদ্ভুত কাজ করে বসে আমার সাথে।
তার দুহাত আমার দুগাল আঁকড়ে ধরে হঠাৎ করে কিস করে বসে। মেয়েটি এতই দ্রুত কাজ করেছিল আমি কিছু বুঝে উঠতে পারিনি। যখন বুঝলাম তখন মেয়েটি আমার চোখের সামনে থেকে হাওয়া হয়ে গিয়েছিল। আর মনে মনে ঠিক করি মেয়েটিকে খুঁজে বের করে তার শাস্তি দেব, কিন্তু তার কখনো হয়ে ওঠেনি। কারণ পরে খোঁজ করতে গিয়ে জানতে পারি মেয়েটি তার রুমমেট সিনিয়র কিছু আপু মিলে তাকে জোরপূর্বক ড্রিঙ্কস করায় আর ডিয়ার হিসেবে বলে আমাকে কিস করতে। বিষয়টি বুঝতে পেরে আমি দ্বিতীয় দিন বিয়ে বাড়িতে গিয়ে মেয়েটির খোঁজও করেছিলাম, তো মেয়েটি আর সেদিন বিয়েতে আসেনি। জাংকুকের কথার প্রেক্ষিতে প্রশ্ন করে বলে ওঠে, তারপর মেয়েটির সাথে আর দেখা হয়নি আপনার? হয়েছে। সেদিনের পর আবারও প্রায় 2 মাস পর আমাদের দেখা হয়, তাও খুব বাজে ভাবে। একদিন আমার বিরোধী দলের সাথে কিছু লোক আমার আর আমার ছেলেদের উপর হঠাৎ করে হামলা করে বসে। ওই হামলাতে যখন আমাদের মারামারি হচ্ছিল তখনই ওই মেয়েটি আকস্মিকভাবে সেখানে উপস্থিত হয়। সে হয়তো আমাকে চিনতে পারেনি, তাই না চিনে প্রথম ডাক আমার জন্য ও ভিলেন ডাক শুনে মেয়েটির দিকে তাকাতেই তখন মেয়েটিকে সেখানে দেখে অনেকটাই শক্ট হয়ে যায় আমি। তার কথা আমার শত্রুপক্ষের হয়তো মনে হতে পারে সে আমার গার্লফ্রেন্ড বা পরিচিত কেউ, আর সেটা মনে করে যদি মেয়েটির কোনো ক্ষতি করে বসে তাই আমি অনেকটা রেগে গিয়ে মেয়েটিকে আমার হাতে থাকা ছুরিটা দিয়ে ভয় দেখাই। জাংকুকের এমন কথায় তে মুহূর্তে শক খেয়ে যায়, কারণ তে বুঝতে পারে জাংকুক এতক্ষণ যাবত তের কথাই বলছে।